বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেয়া থেকে শুরু করে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল দলটি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যেই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণ। শুধু আওয়ামী লীগ উনি শুধু পালিয়ে গেছে মানে এই একটা কথা, কিন্তু উনি তো আসলে পালায়নি, আমার মতো উনি পালায়নি। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখে কেউ হেসে খেলে উল্লাস করছে, আবার কেউ শেখ মুজিব ও শেখ হাসিনার হয়ে কথা বলেছে। দেশের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, তাই কারো কাছে আস্থা রাখতে পারছে না এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাই তো এবার আওয়ামী লীগ, বিএনপি ও এনসিকে টপকিয়ে এবার নিজে থেকেই নতুন দলের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আমার যে চাওয়া, যে পাওয়া, যে কিছু করার যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমি আসলে করতে পারিনি। কিন্তু এখন আমি যেটা ভাবছি আর কি, আমি এখন ভাবছি যে আমাকে আসলে দল করতে হবে, কারণ এখন যে পরিস্থিতি এখন বাংলাদেশে এসছে রাজনীতির মধ্যে, তো সেই জায়গায় আমি যদি কোনো একটা দল করি তাহলে আমার যে চিন্তা চেতনাগুলো আমি সেগুলোকে আপনি কি নতুন কোনো দল গঠন করতে চাচ্ছেন নাকি এক্সিস্টিং যে দলগুলো রয়েছে? আমি একটা দল গঠন করতে চাচ্ছি, কারণ হলো যে আমি যে দলগুলো আমি দেখেছি, তো সেই দলগুলো আমি কোনোটাতেই আমি মানে ভরসা করতে পারি না। এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা একটি টক শোতে বলেন, অভ্যুত্থানে কোন শিক্ষার্থীরা আন্দোলন করেছে পরিষ্কার করলেন রুমিন ফারহানা, এবং আমার ভীষণ সহ প্রধানমন্ত্রীর চেয়ারটা একবার দেখার এমন মন্তব্য করেন দেশের এই মহামহিষী মেয়ে রাজনীতিবিদ রুমিন ফারহানা। প্রথমে আসলো সার্জিসের কাছ থেকে 5 বছর, তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে 5 বছর, তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে, যেটা আমাদের প্রেস সচিব আবার সেটাকে শেয়ার করে বললেন না এটা অবশ্য ঠিক হচ্ছে না, 5 বছর আমরা কেউ থাকবো না, তবে কিনা মানুষ তাই চায়। যেই ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত, সম্মানিত, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন, তিনিও কেমন জানি গোলক ধাঁধায় পড়ে যান। আমার ভীষণ শখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনটা একবার দেখবার। সচিবালয়ে কারা রাজত্ব করে? আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে একবার মাত্র সচিবালয়ে গিয়েছি, একবার। একজন উপদেষ্টা আমাকে ডেকেছেন, ওনার কিছু ব্যাপার উনি ডিসকাস করতে চেয়েছেন, নারী সংক্রান্ত, নারীদের অধিকার সংক্রান্ত। সো উনি আমাকে কল করেছেন বলে আমার জীবনে প্রথম এবং এখন পর্যন্ত শেষবার আমি সচিবালয়ে গেছি। আমার ওই একদিনের অভিজ্ঞতা আমি দেখেছি পুরো সচিবালয় বাচ্চা বাচ্চা ইয়াং স্টুডেন্ট দিয়ে ভরা। তাদের কাজ কি সচিবালয় নিয়ন্ত্রণ করে? পরিশেষে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখে কিছু শিক্ষার্থীরা বলেন, হাসিনার ছবি দিয়ে মূর্তি বানিয়ে দানব। আমি তো সেই উত্তরটাই আপনাকে দিলাম, যে আসলে মানুষ যা চিন্তা করে সেটাই হচ্ছে তার মন ছবি। এখন পুরো দেশের মানুষ তাকে ফ্যাসিস্ট বলছে, এই বলছে, সেই বলছে যে সে দানবের রূপ। তো অলরেডি দেখেন, তাদের কিন্তু এটা অলরেডি একটা ভীতি, একটা মন ছবি হয়ে গেছে, মনের ছবি হয়ে গেছে যে ফ্যাসিবাদী হিসেবে শেখ হাসিনা ওনার রূপটা হচ্ছে এরকম, এবং এটাই লিখেছে তারা, বা যে সে এই রূপে ফিরে আসছে। তো হিসাব তো খুব ক্লিয়ার। তার তারা নিজের অজান্তে এটা মন ছবি করে ফেলেছে যে উনি আগে যতটুকু ভালো ছিলেন, যতটুকু তার মধ্যে ভালো তো ছিল, এরা হচ্ছে গিয়ে তার চাইতে 3 গুণ খারাপ হিসেবে তাকে কামনা করছেন, এবং সেভাবে সে ফিরে আসবে। তো মন ছবি তো ক্লিয়ার, তার উনি আবার ফিরে আসছেন। এছাড়াও দেশের সাধারণ আমজনতা বলেন, আমরা দেশে চোর বিদায় করে ডাকাত এনেছি। আমরা তো বাঙালি জাত, আমাদের অ্যাকচুয়ালি আমরা যেই থালে খাই সেই থালি পুরোপুরি। আমি সাধারণ একটা জব করি, এক কোম্পানি গাড়ি চালাই, আমি কোনো দল না, আমি নিরপেক্ষের। আমি যেটা ভালো সেটা বলতেছি। ভালো কোনটা? আমি ভালো দেখছি রাস্তাঘাট, দেশের উন্নয়ন, দেশের অর্থনীতি, এগুলি আমি ফলো কইরা বলতে চাই, আগে যে সরকার ছিল সে যেমনই মোটামুটি চালাতে ছিল, তার সেন্ডিগুলি সে মাত্র ধরছিল ভাঙার জন্য। আমি বলতে চাই, দেশটা সবাই বলছে চোর বিদায় কইরা ডাকাত আনছে, এটা আমি দেখতেছি। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।